বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি অমীমাংসিত নাম সিরাজুল আলম খান। তাকে বলা হয় রাজনীতির রহস্য পুরুষ, দাদাভাই নামেও বেশ পরিচিত। কাশফুলের মতো সাদা লম্বা চুল, বড় বড় গোঁফ, ভ্রু, লম্বা দাড়ি, পরনে সাদা পায়জামা, পাঞ্জাবি বা ফতুয়া, ঠিক যেন দরবেশের অবয়ব। বাস্তবে তাকে কমই মানুষ দেখেছেন, তিনি ছিলেন গল্পের বিষয়। সিরাজুল আলম খানের রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল 1950-এর দশকের শেষের দিকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের নেতা হিসেবে তার উত্থান ঘটেছিল। আর তখনই তার কৌশলী রাজনীতি, সুদূরপ্রসারী পরিকল্পনা এবং গোপন কার্যক্রম শুরু হয়। 1962 সালের সামরিক শাসনবিরোধী আন্দোলনের সময় তিনি ছাত্র সমাজকে সংগঠিত করতে শুরু করেন। এরপরই আসে 1968 সালের আন্দোলন, যেখানে সিরাজুল আলম খান ছাত্রলীগের অভ্যন্তরে সংগঠন গড়ে তোলেন, যা ইতিহাসে নিউক্লিয়াস নামে পরিচিত। এই নিউক্লিয়াস ছিল গোপন একটি রাজনৈতিক সংগঠন, যা পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানকে মুক্ত করার সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করে। সিরাজুল আলম খান এবং তার সঙ্গীরা যেমন আব্দুর রাজ্জাক ও কাজী আরিফ আহমেদ এই গোপন সংগঠনটির মাধ্যমে একটি সশস্ত্র মুক্তিযুদ্ধের স্বপ্ন দেখতে শুরু করেন। নিউক্লিয়াসের ধারণা, তাদের গোপন পরিকল্পনা এবং স্বাধীনতার আন্দোলন শুরু করার প্রক্রিয়া তাকে রহস্যময় করে তুলেছিল। অনেকেই মনে করেন সিরাজুল আলম খানের পরিকল্পনার ফলেই পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন বাংলার স্বপ্ন বাস্তবায়নের ভিত্তি গড়ে ওঠে। 1971 সালের মুক্তিযুদ্ধের সময়েও সিরাজুল আলম খানের প্রভাব ছিল। মুক্তিযুদ্ধের সময় তার ভূমিকা ছিল সংগঠক হিসাবে কাজ করা। তিনি মুক্তিযুদ্ধের প্রস্তুতির সময় ছাত্রলীগ ও মুক্তিযোদ্ধাদের সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মুক্তিযুদ্ধের পরেও সিরাজুল আলম খান বাংলাদেশ আওয়ামী লীগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তবে তিনি সরাসরি ক্ষমতায় আসেননি বা রাজনীতির প্রকাশ্য অংশীদার হননি। তিনি অন্দরমহল থেকে রাজনীতির ছক সাজাতে ভালোবাসতেন। যে সিরাজুল আলম খান ছিলেন বঙ্গবন্ধুর সবচেয়ে স্নেহধন্য প্রভাবশালী ছাত্রনেতা, স্বাধীন বাংলাদেশে তিনি হয়ে উঠেছিলেন বঙ্গবন্ধু সরকার বিরোধী আন্দোলনের অন্যতম রূপকার। সিরাজুল আলম খানের রাজনৈতিক জীবনের দ্বিতীয় অধ্যায় মূলত এখান থেকেই শুরু। ধারণা করা হয় এই দ্বিতীয় অধ্যায়ের বীজ তিনি ধারণ করেছিলেন মুক্তিযুদ্ধে ভারতে অবস্থানকালীন। তার জীবনযাপন, ঘুমানো বা না ঘুমানো, খাওয়া ও না খেয়ে থাকা শিক্ষা জীবন থেকেই রহস্যপূর্ণ ছিল। 1972 সালের অক্টোবরে যুবলীগ গঠনের সপ্তাহ খানিকের মধ্যে সিরাজুল আলম খান গঠন করলেন জাতীয় সমাজতান্ত্রিক দল বা জাসদ। মেজর অবসরপ্রাপ্ত জলিল ও আসম রবকে যুগ্ম আহ্বায়ক করে কমিটি ঘোষণা করেন। সিরাজুল আলম খান জাসদের কোনো পদে থাকলেন না, তার নাম কোথাও থাকল না, অথচ তিনিই জাসদের সর্বসর্বা। তিনি দল গঠন করেছেন, নেতা তৈরি করেছেন, নীতি নির্ধারণ করেছেন। কর্নেল তাহের সেনাবাহিনীর ভেতরে বিপ্লবী সৈনিক সংস্থা তৈরি করেছেন, সেখানেও ছিলেন তিনি। বঙ্গবন্ধু সরকারকে উৎখাত করতে চেয়েছেন, বিপ্লব করে ক্ষমতা দখল করতে চেয়েছেন, কিন্তু বরাবরই থেকেছেন লোকচক্ষুর অন্তরালে। 1975 সালের 15 আগস্ট যখন বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়, তখন সিরাজুল আলম খান ভারতে অবস্থান করছিলেন, কিন্তু তার প্রতিক্রিয়া ছিল নির্বিকার। জাসদ গঠন, গণকণ্ঠ প্রকাশ, গণবাহিনীর অস্ত্রের যোগান, এসবের জন্য অর্থের প্রয়োজন ছিল। সেই অর্থ কোথা থেকে জোগাড় হয়েছিল বা কে বা কারা অর্থ দিয়েছিল, অর্থ দেশের ভেতর থেকে না দেশের বাইরে থেকে এসেছিল, সে বিষয়ে আজও ধোঁয়াশাপন্ন। এমনকি শেরাটন হোটেলে তার প্রায় প্রতিদিনের আড্ডা, খাওয়া দাওয়া, ঘুমানো, অর্থের উৎস নিয়েও প্রশ্ন আছে। তার এই অধ্যায়ের রাজনীতি পুরোটা রহস্যময়তার চেয়েও বেশি কিছু। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।